অবস্থা দেখো, ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না তোমরা আমার মাকে দেখতে পাচ্ছ কিনা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। আজকে বুধবার, সময় এখন প্রায় 9টা বাজে। সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। যেহেতু আমার বেডটা জানলার সামনে, পর্দা না দিয়ে রাখলে না আলোয় ভরে যায় পুরো ঘরটা, আর ঘুমের একদম 12টা বেজে যায়। তাই ঘুম থেকে উঠেই আগে জানলাটা খুলে দিলাম, ঘরে যেন একটু আলো ঢুকতে পারে। আমাদের এখানকার যা ওয়েদার, সকাল সকাল এক গ্লাস গরম জল ছাড়া চলাটা খুব ডিফিকাল্ট, কারণ গলার অবস্থা এমনি খারাপ হয়ে থাকে, বুঝলে তো। সকালবেলা মানে একটু গরম জল না খেলে একদম গলাটা ছাড়েও না, কোনো কথাও বলা যায় না, কিছুও করা যায় না। আর সারাক্ষণ তোমার সকালবেলা ঘুম থেকে উঠে এমন হয় একটু কাশির মতন হতে থাকে। আর পুরো চারিদিকটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, জানো তো। পুরো মনে হচ্ছে যে ওই হালকা কুয়াশা, তার মধ্যে রোদ উঠেছে। কেমন অদ্ভুত ওয়েদার না বলো। যাই হোক, এটা দেখতেও বেশ ভালো লাগে, মজাও পাওয়া যায়, কারণ সবসময় তো এইসব অনুভূতি পাওয়া যায় না। শীতকালেই এইসব অনুভূতিগুলো পাওয়া যায়। আর এইসব সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য, সেটা সব থেকে বেশি মনে আমার দেখা যায়। তো একটু সকাল সকাল গরম জল খেয়ে নিই, নাহলে সারাদিন গলাটার অবস্থা পুরো খারাপ হয়ে থাকবে। অনেক গরম জলে যেন গরম মনে হচ্ছে না। এইমাত্র মুখ ধুলাম ব্রাশ করে, মানে গরম মনে হচ্ছে না তার কারণ আছে। এইমাত্র মানে ব্রাশ করে মুখ ধুলাম, ওই যে ট্যাঙ্কের জলটা মনে হচ্ছে দাঁতের ভেতরে গিয়ে শিনশিন শিনশিন করছে, কনকন করছে পুরো একদম। তাই জন্য তাড়াতাড়ি করে আগে, এমনিও আমি সকালবেলা ঘুম থেকে করে গরম জল খাই, কিন্তু এখন গরম জলটা আর গরম মনে হচ্ছে না। যতটুকু গরম নিয়েছে ওটা একটুখানি পরেই না খেলেই ঠান্ডা হয়ে যাবে। দাঁতের ভেতরটা যেমন আরাম লাগছে, তেমন গলার ভেতরটাও আরাম লাগছে। এই আমার গোপলা বুড়োকে দেখো, সোয়েটার পরে সকাল সকাল একেবারে জুবুধুবু হয়ে বসে আছে, যেন ওর আমার থেকেও বেশি ঠান্ডা লাগছে। এবছর ওকে আর না নতুন কিছু কিনে দিইনি, না হলে প্রতি বছর এই সময়ে ওর অলরেডি শপিং হয়ে যায়। এবছর ওর সাথে আমার একটু মনোমালিন্য চলছে, তাই বলেছি কিছুই কিনে দেবো না তো। তাতে অবশ্য ওর কিছুই অসুবিধা নেই। আসলে পুরনো গুলো তো সমস্ত কিছু একদম নতুনের মতনই আছে, তাই একদম পুরনো গুলো পরেই সেজে গুজে পরিপাটি হয়ে হাসতে থাকে সবসময়। ভীষণ দুষ্টু ও। টপি টপি ডাকলেও লিস্টে নাড়াবে। টপি টপি তুমি খেয়েছো? টপি 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 খেয়েছিস তুই? রোজ পোয়াচ্ছে, ওর ঠান্ডার মধ্যে ওই দেখো লেজ নাড়াচ্ছে। ওকে ডাকলেই ও লেজ নাড়াবে। জামা কাপড় ওখানে সমস্ত কিছু রয়েছে। ও এখন একটুখানি রোদ পোয়ায় বসে বসে, তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘুমায়। ও হচ্ছে সুখী কুকুর, বুঝেছো। ওর লোকজনের কাছে দৌড়ে যায় ঠিকই ধরতে, কিন্তু কাউকে ধরে উঠতে আর পারে না। মার খেয়ে বাড়ি চলে আসে। মার দিতে কাউকে পারে না, মার খেয়ে বাড়ি চলে আসে। হচ্ছে এমন সুখী কুকুর। সুখী করতে করতে ওকে এই অবস্থা করে ফেলেছি আমরা। কাউকে বাড়িতে ঢুকতে দেবে না, কিন্তু কারোর কাছেও যাবে না। কার সাথে লড়াই করতে পারে বলো তো? ও মুরগি পাখি যারা ওকে কিছু করতে পারবে না, তাদের সাথেও লড়াই করবে। আজকে তোমাদেরকে আমাদের পেছনের জমিতে নিয়ে আসলাম একেবারে। অনেকদিন ধরেই লেবুগুলো দেখাবো ভাবছিলাম, হয়ে উঠছিল না, তাই আজ একেবারেই হাজির করলাম। লেবুগুলো কি সুন্দর হয়েছে, গাছ ভর্তি করে হয়েছে, পুরো পেকে কমলা রং ধরেছে। কেমন দেখতে ভারী মিষ্টি লাগছে গাছটাকে, পুরো কাশ্মীর কাশ্মীর লাগছে। ও সরি সব বলছি, মাথাটাও গেছে আমার। কাশ্মীরে তো আপেল পাওয়া যায়, পুরো শিটং লাগছে। যাই হোক, বাড়িতে বসে শিটং এর ফিল পাচ্ছি, এটাই মনকে সান্ত্বনা দিয়ে। আর কিন্তু দেখতে দর্শনদারি হলেও গুণ বিচার করতে গেলেই বিপদ। লোভে পড়ে একটা ছিঁড়ে মুখে দিলেই তো পুরো শেষ। পাতিলেবুর থেকেও টক। বাচ্চাদের হয়তো মিষ্টি দিয়ে খাওয়ানো যেতে পারে, তবে আমরা তো আর মিষ্টি কেউ খাই না, সুগারের প্রবলেম আছে সবারই, তোমরা জানোই। তাই আর এই লেবু খাওয়ার কথা চিন্তা ভাবনাতেও আনি না কেউ। মাথার থেকে পুরোপুরি টোটালি আউট করে দিয়েছি। গাছ ভর্তি হয়ে ফল রয়েছে, ওটাই যা। আমাদের সমস্ত গাছ ফল দেয়, কিন্তু সেটা খাওয়ার উপযোগী নয়। আমরা ছিঁড়িও না, গাছেই থাক। গাছের জিনিস, গাছ ভর্তি ফল দেখতেও ভালো লাগে আর একটু শোভাও বাড়ায়। তবে কাকা এবার না বলেছে এই সমস্ত ভুলভাল গাছগুলো সমস্ত কেটে দেবে। কাকার দাবি এগুলো তো আমরা খেতে পারি না, বেকার বেকার গাছে ফল ধরেই বসে থাকে, ওটা দেখাও আমাদের জন্য কষ্টকর ব্যাপার। তাই জন্য কেটে ফেলে এমন কিছু গাছ লাগাতে হবে যেগুলো অ্যাটলিস্ট আমরা খেতে পারবো। না হলে না এই গাছগুলো দেখলে আমাদের কষ্ট হয়, মানে এমন মনে হয় যে পুরো পয়সাটাই বৃথা। এই দেখো, ওই কমলা লেবু গাছের সামনে না একটা বেগুন গাছও আছে, একটা নয়
অনেকগুলো লাইন দিয়ে বেগুন গাছ লাগানো রয়েছে। প্রতি বছর যদিও লাগানো হয় এখানে বেগুন গাছ, আর প্রতি বছর আমাদের বেগুনের ফলনটা এত ভালো হয় আর বেগুনগুলো খেতে এত সুস্বাদু। দেখো কত বড় বড় বেগুন হয়েছে আর পুরো গাছ ভর্তি করে বেগুন একদম হয়ে রয়েছে। তবে এই বেগুন কিন্তু আমরাও খাই, আবার সাথে সাথে গরু ছাগল সাথে আবার পাখিরাও এসে খেয়ে নষ্ট করে দিয়ে যায়। যেহেতু এই বাগানে ভুলভাল কোনো সার দেওয়া হয় না, পুরো একদম গোবর সার দেওয়া হয় বাড়িতে তৈরি করা, বাবা যেই সারগুলো আর কি গাছে দেয়, তাই না একদম দেশি বেগুনের মতন খেতে হয়। এত অপূর্ব বেগুনটা খেতে, তোমাদেরকে কি বলবো। আর সে তুমি বেগুন পোড়াই খাও, বেগুন ভর্তাই খাও, আর বেগুনের ভাজাই খাও, আর বেগুনের তরকারিই খাও, মানে অপূর্ব খেতে হয়। আমরা কেনা বেগুন আর আমাদের বাড়ির বেগুন দুটোই একসাথে ভেজে একদিন ট্রাই করে দেখেছিলাম কোনটা ভালো লাগে। বিশ্বাস করো আমাদের বাড়ির বেগুনের ভাজা ও দুর্দান্ত খেতে, পুরো মনে হয় মুখে দিলেই একদম গলে যায়। আর এইদিকে এটা কি গাছ লাগানো আমি একদমই বলতে পারবো না, তবে মনে হচ্ছে সর্ষে গাছ লাগানো। আর এইদিকে দেখো কুমড়ো গাছ লাগানো রয়েছে, সেটা বড় হয়ে ছড়িয়ে, যেহেতু মাঠ অনেকটা জায়গা পেয়েছে, ও ওর মতন করে ছড়িয়ে ছিটিয়ে বিস্তার লাভ করেছে, কত দূর পর্যন্ত ছড়িয়েছে দেখো। আর ফুলগুলো দেখেছো কত বড় বড়। আর এই কুমড়ো ফুল খেতে আমার এত ভালো লাগে। আমি তো ডাটা টাটা খুব একটা খেতে ভালোবাসি না, তবে মা বাবা যারা খায় আর কি আমাদের বাড়ির লোকজন, তারা বলে আমাদের গাছের কুমড়োর ডাটা এত ভালো খেতে। আসলে সমস্ত পিওর তো। আসলে কি বলতো, জায়গা থাকলে না অনেক কিছু নিজের মতন করে চাষাবাদ করে খাওয়া যায়। আমি তো সবসময় বলি একদিন যদি বাজার না করি তাও এই বাগান থেকে সবজি তুলে ভালো মতন করে আমাদের একদিনের খাওয়া দাওয়া চলে যায়। এইদিকে দেখো গাছ ভর্তি বকফুল হয়ে আছে, আর এই বকফুল আমাদের খাওয়ার লোক নেই, কত খাবো, কে তো শেষ করতেই পারছি না। আর এদিকে হচ্ছে পেয়ারা, গাছ ভর্তি হয়ে পেয়ারা হয়ে রয়েছে, কে যে খাবে এত পেয়ারা ভগবানই জানে। মানুষ এগুলো কিনে খায়, পায় না, আর আমাদের খাওয়ার লোক নেই। দাঁড়াও এই গেটটা আজ খোলা পেয়েছে অনেকদিন পর, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এতক্ষণ যেই বাগানটায় ছিলাম সেটা এই বাগানের পেছনে, আর এই বাগানটাও কত বড় দেখো। আর গাছগুলো তো কত লম্বা লম্বা, এখানে শাল সেগুন মেহগিনি লম্বু প্রচুর রকমের গাছ আছে, সাথে এখানে মানি প্ল্যান্ট গাছও আছে। এই বাগান কিন্তু প্রচুর লোককে সাহায্য করে জানো তো। সারা বাগান জুড়ে শুকনো পাতা দেখতে পাচ্ছ, সেগুলো একটাও থাকে না কিছুই, কারণ আশেপাশের লোকরা এসে পাতা কুড়িয়ে পুরো সাফ করে দিয়ে যায়। কারণ কিছু কিছু লোক আছে যারা এখনো মাটির উনুনে রান্না করে, তাদের কাজে এসে যায়, তাই আমাদের আর এই বাগানটা খুব একটা পরিষ্কার করতে হয় না, সবসময় পরিষ্কারই থাকে। দোলের আগে যে বুড়ি পোড়ানো হয় সেও আমাদের এই বাগানই সাহায্য করে তাদের নিশ্চুপে। এই প্রাণও কত মানুষের উপকারে লাগে, তাও আবার নিঃস্বার্থ। কাকা কিছুদিন আগে পুরো জমিটা ঘিরে দিয়েছিল, যেহেতু পাশে খেলার মাঠ, প্রচুর লোক এখানে থাকেই, কোনো না কোনো লোক তো আছেই, বন্ধ নেই, পুরো খালি কোনোদিনও পাওয়া যাবে না। তবে আশেপাশের লোকজন গরু ছাগল কুকুর সবাই সাহায্য করে নিজেরাই সেটাকে শেষ করে দিয়েছে, সেই ঘেরাওয়ের এখন আর অস্তিত্বও নেই। গরমকালে কত লোক যে এখানে সারাদিন থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই, কেউ কেউ তো আবার এখানে সারাদিনের জন্য ঘুমিয়েও পড়ে। বিকেল হলে দেখা যায় জানো তো কত পাখিদের আশ্রয় আমাদের এই বাগানটা। আর সব থেকে বড় কথা হলো এই বাগান আমাদের জানো তো কত বড় বড় ঝড়ের হাত থেকে যে বাঁচিয়েছে। এই গাছ না থাকলে যে আমাদের কি হতো, বড় বড় ঝড়গুলো যখন হয়েছিল। আর ওই যে বাগানটা দেখছো সেটা হচ্ছে সর্ষে ফুলের বাগান, আমাদের বাগানের ঠিক একদম পেছনে রয়েছে সর্ষে ফুলের বাগান, যদিও সেটা আমাদের না। তবে জানো তো এই সময়টা আমাদের বাড়ির বাগানের আশেপাশে একদম চারিদিকে সর্ষে ফুল গাছে একদম হলুদ হয়ে ভরে থাকে। কত রকমের রিলস বানানো যায়, কত কিছু করা যায়, কিন্তু ওই যে আমি যে ল্যাথকোর পাবলিক, তোমরা তো সেটা জানোই। এই যে একেবারে মা সন্ধে টন্ধে দিয়ে আমাদের গোপলা বুড়োকে আজকে শুয়েও দিয়েছে তাড়াতাড়ি। ও তো আমার থেকেও বেশি ডায়েট মেনটেন করে চলে, সন্ধে 7টার মধ্যেও ঘুমিয়ে পড়ে, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো ওকে দেখে মনে হচ্ছে কিনা যে একটা ছোট্ট বাচ্চা কোলবালিশ নিয়ে ঠান্ডার মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। ওর ক্ষমতা অনেক হতে পারে, বাট আমাদের কাছে তো ছোট বাচ্চাই। শীতটা এতটাই জাঁকিয়ে পড়েছে যে কম্বল থেকে সন্ধ্যাবেলা বেরোনোর আর উপায় নেই। তোমাদের সাথে কথা বলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সেই ঘুম ভাঙলো হচ্ছে মায়ের টুংটুং আওয়াজ, মায়ের ডাকা জোরে জোরে, আর হচ্ছে রুডির ফোন, তাতেই ঘুম ভাঙলো। কিন্তু প্রবলেমের বিষয়টা হচ্ছে এটাই যে ঘুম থেকে উঠেও আমি বিছানা থেকে ছাড়তে পারলাম না, কারণ কম্বল থেকে বেরোনোর মতন শক্তি বা কিছুই আমার নেই, এতই ঠান্ডা বেড়েছে। আর সেই জন্য এই ঠান্ডায় চা থেকে কফিতে ট্রান্সফার হয়েছে। ভাবলাম এই শীতের কয়েকটা দিন যদি আমি কফি না খাই তাহলে হয়তো জীবনটাই বৃথা। একটু নিজেকে দার্জিলিং ফিল না করালে এই শীতটাতে, একে তো এই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তাতে যদি এই দার্জিলিং এর ফিলটা না আনতে পারি
তাহলে মনটাই বৃথা, জীবনটাই বৃথা। আর তারপর আমাদের এখানকার যা ওয়েদার, তাতে যদি কফি না থাকে তাহলে কি চলে বলো? মা এই গরম গরম কফি তাও আবার বিছানায় এনে দিয়েছে, ঠিক যেমন দার্জিলিং এ বসে বসে বিছানায় কফি খেতাম, ঠিক সেই রকম ব্যাপার, সেই রকম সেই রকম জিনিসের। এবার একটু খেয়ে নি গরম গরম। আর কফি তো জানোই যে ফ্রাস করে রাখলেই ঠান্ডা হয়ে যায়, এটা কফির একটা ব্যাপার। আমি আবার খুব গরম খেতে পারি না, আমার এবার ঠান্ডাই চাই। মা দেখো না, খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে একদম, অনেকক্ষণ বসে বসে ছিলাম। আর তো আমি ঠান্ডা হতে বললাম, মাকে বললাম যে আমারটা একটু ঠান্ডা হোক, মার ততক্ষণে খাওয়া হয়ে গেছে। মা আবার একটু গরম গরম খেতে পারে, আমি আবার এই গরম গরম খেতে পারি না ফোন দেখতে দেখতে। আর সাথে আমার জন্য লাড্ডু নিয়ে এসছে। আজকে মাকে বলেছিলাম আমি ওটসের ছিলা বানিয়ে দেবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আজকে যেহেতু দুপুরে এসব জিনিস খেয়েছি, তাই ওটসের ছিলাটা আজকে আর খাবো না। আর তারপরে আমার ফেভারিট লাড্ডু নিয়ে এসেছে। চলো একটু কফিতে চুমুকটা দিই, নাহলে মনে হচ্ছে না শরীরটা গরম হয়েছে। শীতকালে কফিতে চুমুক দিয়ে যদি জিভটা পুড়ে যায় তাহলেই মনে হবে যে ঠান্ডাকাল, কিন্তু সেটা আমার পক্ষে পসিবল না। এই সন্ধ্যাবেলা চা, বিস্কিট, মুড়ি সমস্ত কিছু নিয়ে মা এখন বেডের ওপরেই উঠে বসে। যত সন্ধে বাড়ে আমাদের এখানে ঠান্ডার তেজটাও বাড়ে, তাই বাইরে থাকাটা খুবই ইম্পসিবল ব্যাপার। তাই মা এখন আমার মতন সন্ধে হলেই বিছানাতেই এসে হাজির হয়, কারণ সারাদিন পর বেচারা একটু ফোন দেখার সময় পায়, সেটা হাতছাড়া করবে কেন চা খেতে খেতে। দেখো আমাদের ইনভার্টারে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে গেছে আজকে দুপুরবেলা এসে। মানে ইনভার্টার প্রবলেমটা দেখো, এখানে কি সব পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টিকটিকের পটে। কারণ আমাদের ইনভার্টারের তোমরা এতদিন তোমাদের দেখিয়েছিলাম যে ইনভার্টারের যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটাতে তোমাদেরকে বলেছিলাম। তো আমাদের মেশিনটা উপরে দেখিয়েছিলে, তো এটার প্রবলেম হয়েছিল সেটাও তোমাদের বলেছিলাম, ডুবডুব আওয়াজ হচ্ছে। তো এটাতে ওরা এসে দেখে বললো যে এইটার ভেতরে না টিকটিকি বড় বড় 3-4টে ঢুকে ওরা আটকে রেখেছে, আর ওরা পটি করে ওদের পটিখানা বানিয়ে ফেলেছে, যার জন্য এই ইনভার্টারটা দুবদাব আওয়াজ হচ্ছিল। এবার ওরা কোথা থেকে ঢোকে সেটাই হচ্ছে সব থেকে বাজে বিষয়। তো ইনভার্টার এটা নিয়ে গেছে ওরা আমাদের মেশিনটা, আর ওদের মেশিনটা এখানে দিয়ে গেছে। দেখো কি অবস্থা, এই টিকটিকির যন্ত্রণায় আমরা আর বেঁচে থাকতে পারছি না বাড়িতে। সব দিকে প্রবলেম সৃষ্টি করে এই টিকটিকিগুলো। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এই টিকটিকির ভয় কিন্তু শুধু আমাদের একার নয়, এই টিকটিকির ভয় কিন্তু আমার মার প্রিয়তম জামাই, তারও কিন্তু টিকটিকিতে ভয় আছে। সে কিন্তু টিকটিকির ভয়ে নাকি বায়োলজি নিয়ে পড়াশোনা করেনি, এটা আমি পরে জানতে পেরেছি যে সে টিকটিকিকে এতটাই ভয় পায়। আর কোনো কিছুকে ভয় পায় না, কিন্তু সে টিকটিকিকে ভয় পায়, যার জন্য সে মাধ্যমিকের পর মানে এইচএসে যে মানে সিলেক্ট করতে সাবজেক্ট, সেখানেও পিওর সায়েন্স নিয়ে পড়েছে, বায়ো সায়েন্স নিয়ে পড়েনি। শুধু টিকটিকি কাটতে হবে, টিকটিকিকেও ভয় পায়, তাই জন্য এটা আমি জানতে পেরেছি। তাই সেটা তোমাদের সামনে পাবলিশ করলাম, কারণ রুডির সমস্ত কিছু বা আমার সমস্ত কিছু তোমরা তো জানোই, সেখানে শেয়ার করি। ও যে টিকটিকিকে ভয় পায় সেটা আমি জানতে পেরেছি। আমি ফ্লাইং কোনো ইনসেক্টসকে ভয় পাই, একদমই পাই, কিন্তু ও যে শুধু টিকটিকিকে ভয় পায় সেটা আমি জানতাম না। ও অন্য কিচ্ছুকে ভয় পায় না, শুধু টিকটিকিকে ভয় পায়, সেটা আমি জানতে পেরে গেছি। মা এদিকে বানাচ্ছে আমাদের জন্য রুটি, কারণ আজকে যেহেতু ভাত নেই, মা বললো দুপুরবেলা, তার জন্য আজকে খাচ্ছে রুটি। কারণ মা আজকে বাবা তো ঝাঁজ, মা আজকে দুপুরের মতন করেই ভাত করেছে নাকি, ভাতও শেষ হয়ে গেছে। আর এত ঠান্ডা আমার মনেও নেই ভাত করার কথা। আর আমি এখন বানাচ্ছি, মা বললো রাত্রেবেলা তাহলে তুই কি রুটি খাবি, নাহলে ভাত বসাবো। আমি বললাম ডিম হতে পারে স্ক্র্যাম্বলড এগ, তাহলেই একমাত্র আমি রুটি খাবো, নাহলে আমি রুটি খাবো না। তো সেই কারণে মা বানিয়েছে আমাদের জন্য এই যে রুটি, মা রুটি। আর আমার রুটিটা দেখো আজকে না বড়, আমি একটা রুটি খাবো দেখে বড় বানিয়েছে না, আজকে মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই যে মা বানাচ্ছে এখানে একটা রোল মা সবজি আর আলু সিদ্ধ দিয়ে রোল বানাচ্ছে। আমার মার অবস্থা, কারণ আজকে মা নিরামিষ খাবে তাই জন্য। আর আমাদের রান্নাঘরের জানলাটা জাস্ট খোলা হয়েছে, সেখান থেকে যে কি পরিমাণে মানে দেখো কুয়াশা এখান থেকেও ঢুকছে, কি পরিমাণে যে হাওয়া বেরোচ্ছে তার। আমি এদিকে বানাচ্ছি স্ক্র্যাম্বলড এগ, কারণ আমি ওই ডিম অমলেটটা অতটা ভালোবাসি না, স্ক্র্যাম্বলড এগটা দিয়ে খেতে ভালো লাগে। আর যেহেতু আজকে নিরামিষ, সেহেতু কড়াইয়ে তো কোনো কিছু লাগানো যাবে না,
মানে সরি গ্যাসে কোনো কিছু লাগানো যাবে না, তাই জন্য আমি ইন্ডাকশানে করছি। ইন্ডাকশানটা একটু নর্মালি মুছে নিলেই হয়ে যায়। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। আর আমাদের এই দিকটা দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, বাবা এত কাশি হচ্ছে, এই দিকটা দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এত ঠান্ডা হাওয়া আসছে। আর বাবার যেহেতু খাওয়া হয়ে গেছে তাই জন্য বন্ধ করে দিয়েছি। আর এখানেই আজকে আমরা খাবো। জানলা দিয়ে তাকে হঠাৎ দেখি এমন সিনারিও হয়ে গেল, আর এটা তোমাদের সাথে কিভাবে শেয়ার না করে পারি। পুরো চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে, সকাল থেকে হালকা হালকা কুয়াশা ছিল, তবে সেটা যে এতটা সুন্দর রূপ নেবে ভাবিওনি। এখানে বসে দার্জিলিং এর সিনারিও ভাবা যায়। এবছর শীতে প্রথম এমন দেখা গেল। আমি তো ভিডিও কল করে রুডি, পাপান, মামাম সবাইকে দেখালাম। তবে কুকুরগুলোর জন্য একটু কষ্ট লাগছে ঠিকই, কিন্তু ওদের শোয়ার জায়গা পুরোপুরি ঠিকঠাকই আছে। পুরো ঘরে ঢুকে যাচ্ছে কুয়াশা একদম। এই রাতের অন্ধকারে চারিদিকটা কেমন কুয়াশার চাদরে ঢেকে গেছে, ঠান্ডাটাও জাস্ট কন করে বিঁধছে গায়ের মধ্যে। কবে যে আবার দেখা যাবে এইসব, তাই ক্যামেরা বন্দি করে রাখাটাই বেটার। পাহাড়ের পথে বসে থাকে এইসব দেখার জন্য। তবে এখানেও যে এমন দেখার সৌভাগ্য হবে ভাবা যায়, প্রকৃতি কি না পারে বলো। কুয়াশার রেশটা কিন্তু বেশ প্রকট, আর ওই দিকটা যেহেতু একটু অন্ধকার, কেমন অদ্ভুত লাগছে না দেখতে। আমি এখন রাত্রেবেলা বাইরে বেরিয়েছি, এখন অলমোস্ট 11:30 বাজতে যায়। আর আমাদের এখানের অবস্থাটা দেখো, শুধু পুরো লাইক আস দার্জিলিং। মা এদিকে বেরিয়েছে দেখো। আমি এখান থেকে মাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ না। যে এই জায়গাটা তোমরা ভাবছো তো যেটা উঠছে চলে যাচ্ছে, সেটা কোনো মানে লাইটের ফোকাস বা কিছু না, সেটা হচ্ছে আমাদের এখানে কুয়াশা। কি অবস্থা দেখো, শুধু দেখো চারিদিকটা দেখো। একটু আগেও দেখালাম। এখন মা রুটি নিয়ে বেরিয়েছে, এখন একটু রাস্তার দিকে যাব। মানে এখান থেকে মাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না, এই হচ্ছে আমাদের অবস্থা। এদিক থেকে ভেতরে মানে বলতে পারো ঘরের ভেতরে কুয়াশা ঢুকে যাচ্ছে এমন। চলো একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসে তোমাদেরকে। কেমন ফ্লোতে কিছু এসে মারছে বুঝতে পারছো। দেখো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। ফুলের বাগানগুলোকে বাবার দেখা যাচ্ছে না, কোনোদিন সকালে উঠে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের রাস্তায় নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের বাড়ি, তার অবস্থা দেখো। ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, আমি জানি না তোমরা আমার মাকে দেখতে পাচ্ছ কিনা। আর এই জায়গাটা তো পুরো হন্টেডই লাগছে, লাইটটা অমন করছে। একদম আশেপাশের বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না। এইমাত্র এই বাড়ির কাকুর সঙ্গে আমার কথা হচ্ছিল। আর যত রাত বাড়ছে হুটহাট করে আর কি কমছে, আবার হুট করে বাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানের অবস্থা। পুরো মনে হচ্ছে কুয়াশাগুলো এসে এখানে বাড়ি খাচ্ছে। মানে রাস্তায় যে টুপটুপ টুপটুপ আওয়াজ হচ্ছে না শিশির পড়া, সেইটা আমরা শুনতে পাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের এখানের অবস্থা। এটা হচ্ছে আমাদের কল্যাণীর, আমি বর্তমানে গয়েশপুর থাকি, সেখানকার আজকের রাতের অবস্থা, যেগুলো সবসময় মানুষজন আমরা অনেক ভাগ্য করে মানে অনেক টাকা খরচ করে দার্জিলিং, কাশ্মীর এসব জায়গায় দেখতে যাই। আজ সৌভাগ্যবশত আমার বাড়ির সামনে। আর আমি কথা বলছি দেখো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, মানে বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। এটা হচ্ছে আমাদের কল্যাণীর অবস্থা, কল্যাণী গয়েশপুরের অবস্থা। আমি জায়গাটা মেনশন করলাম এই কারণেই, কারণ আমাদের এখানকার আজকের যা অবস্থা এটা মানে অভাবনীয়, যেটা দেখতে মানুষ হাজার টাকা নষ্ট করে অনেক দূরে যায়, যেটা আমরা ঘরে বসে উপভোগ করতে পারি। এই উপভোগগুলো হয়তো শহরের মানুষ করতে পারে না, এগুলো মিস। তাই জন্য এই ছোট্ট ক্লিপিং সবার জন্য। আর তোমাদের সবার ইনভাইট যে পারলে এসে এই উপভোগগুলো করে যাও। এইগুলোর এই যে সময়ের উপভোগগুলো, এক একটা সিজনের এক একটা যে উপভোগ, যে আমেজের যে পরিবর্তন, সেগুলো যে ফিল নেওয়া, সেগুলো হয়তো আমাদের মতো জায়গায় বা আরও গ্রামের দিকে গেলে বোঝা যায়। তো এটা আমাদের একটা চরম প্রাপ্তি, চরম পাওয়া বলতে পারো, যে এই সময়ে দাঁড়িয়ে এখন প্রায় অলমোস্ট রাত্রি 12টা, স্ট্রিট ল্যাম্পের সামনে দাঁড়িয়ে এই কুয়াশা ভরা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে তোমাদের সামনে এই ভিডিওটা বানালাম। এটা আমার মেমোরেবল ডে বলতে পারো 2025-এর। মানে একদম কলকাতায় থেকে না, কল্যাণীতে থেকে, কলকাতা নয় কল্যাণীতে থেকে দার্জিলিংয়ের ফিল, কিচ্ছু বলার নেই, স্পিচলেস। দেখো এত দূর থেকে একটা গাড়ি আসছে,
আই ডোন্ট নো তোমরা গাড়িটাকে বুঝতে পারছো কিনা। দেখো মেবি কিচ্ছু বোঝা যাচ্ছে না। একটা দুধ কাকু মানে দুধওয়ালা, সে দুধ নিয়ে রাত্রেবেলা মানে ডেলিভারি করে বাড়ি যাচ্ছে, আবার কালকে সকালে তার কাজ আছে। যত সময় যাচ্ছে, যত টাইম বাড়ছে, তত এই জায়গাটা আরো বেশি মানে সেই আমরা হন্টেড ফিল্মগুলোতে যেমন দেখি না, পুরো সেরকম হয়ে উঠছে। ওফ, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, জাস্ট অ্যামেজিং। এবার রাস্তা থেকে বাড়ির ভেতরে আসলাম, কারণ রাতটা তো অনেক হয়েছে আর এই সময় রাস্তায় এমনিও লোকজন চলছে না, তাই বাইরে দাঁড়ানোর থেকে বাড়িতে চলে আসাটা বেটার। তবে তোমরাও আমার মতন এই কুয়াশা ঢাকা অন্ধকারটাকে উপভোগ করো, আর এই কুয়াশা ঢাকা অন্ধকার থেকেই আজকের ব্লগটাকে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।